বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আশ্বস্ত করে বলতে পারি, আগামীতে আওয়ামী লীগ সরকার আসার পরে ইনশাল্লাহ আপনারা বেগম খালেদা জিয়ার সঠিক মৃত্যু ডেটা জানতে পারবেন এবং যারা বেগম খালেদা জিয়াকে মৃত অবস্থায় ডিপ ফ্রিজের মধ্যে রেখেও মাসের পর মাস তার বিদায়ী আত্মায় কষ্ট দিয়েছে, তাদেরও বিচারের মুখোমুখি করা হবে কেন তারা এটি করেছে। আমার যদি ভুল না হয়ে থাকে, এ পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ সময় পর্যন্ত বেঁচে ছিলেন আমেরিকার একজন নারী। তিনি প্রায় 30 বছর তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। এবং আমি ডাটাটা এক্স্যাক্টলি দিতে পারছি না, তথ্য হয়তো দিতে পারলে আমার আরো ভালো লাগতো। তো ওনার যেটা হয়েছিল যে লাইফ সাপোর্ট উনি ছিলেন, একটা পর্যায়ে তার সন্তানেরা ওয়ারিশ যারা আছেন তারা আসলে আদালতে মামলা করেন, আদালতের মামলা রায় হয় এবং তাকে লাইফ সাপোর্ট উজ্জ্ব করবার জন্য রায় দেওয়া হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্ট উজ্জ্ব করার পর তিনি মৃত্যুবরণ করেন। দর্শক, আমরা যারা ইউটিউবে কাজ করি, ফেসবুকে কাজ করি, আমরা সবসময় চেষ্টা করি সত্যটা তুলে ধরার জন্য আপনাদের সামনে, কারণ আমরা কোনো দলের হয়ে কাজ করি না। প্রিয় দর্শক, প্রথমে আপনাদের মাঝে অল্প একটু ভিডিও দেখিয়েছি, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আমি এই যে প্রথমে একটি ভিডিও দেখিয়েছি, ওনার নামটা আমার সঠিক জানা নাই। সেই ব্যক্তিটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কিছু কথা বলেছিলেন। সেই কথাগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি হয়তো মনে করতাম এই ব্যক্তিটা হয়তো কোনো জার্নালিস্ট হবে। তো আমি আজকের আপনাদের মাঝে যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ব্যক্তিটা আসলে কে। এই ব্যক্তিটা আওয়ামী লীগ সমর্থনকারী ব্যক্তি। কারণ আমি তার এই ভিডিও দেখে বুঝলাম যে এতদিন উনি যা কথাগুলা বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে, আমি মনে করি এই কথাগুলা সম্পূর্ণ কথাই বানোয়াট। কারণ একমাত্র আওয়ামী লীগের লোকজনই তিলকে তাল বানাইতে পারে, মিথ্যাকে সত্য এমনভাবে উপস্থাপন করবে আপনি ধরতেও পারবেন না এটা মিথ্যা। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে তিনি যে কথাগুলো বলেছিলেন আপনারা দেখেছেন আমার ভিডিওতে। আমি হয়তো জানতাম না তিনি যে আওয়ামী লীগ সমর্থনকারী। আজকের ভিডিও দেখে আমি বুঝতে পেরেছি যে তিনি একজন ভালো মাপের আওয়ামী লীগ সমর্থনকারী। এবার যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনলে দর্শক আপনারা অবাক হবেন। আমি তার মুখ থেকে সম্পূর্ণ কথাগুলো শোনাচ্ছি। তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরে নিয়ে এবার যে কথাগুলো বলেছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন। আমি তার মুখ থেকে শোনাবো। আমি খালেদা জিয়া এবং তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক নিয়ে আমার কোনো কথা নাই এখানে। তার মুখ থেকে শোনাচ্ছি, সে যে আওয়ামী লীগ সমর্থনকারী, কারণ তাদের মুখ থেকে এগুলা সম্ভব বলার। আমি তার মুখ থেকে শোনাচ্ছি কথাগুলা, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং একজন ডাক্তারের কথাগুলা শোনাবো আপনাদের কাছে। সেই ডাক্তারের মুখ থেকেও আপনারা শুনে বুঝতে পারবেন যে আদৌ কি আইসিইউর ভিতরে মৃত ব্যক্তির লাশ এতদিন রাখা যায় কিনা। সেই ডাক্তারের মুখ থেকে শুনবেন। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দুটো ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওগুলা দেখে তারপর আপনারা মূল্যবান মন্তব্য দর্শক কমেন্টে জানাবেন। চলেন ভিডিওগুলা দেখে আসি। কারা তার সাথে এর সাথে আরো যুক্ত আছে তাদের বিষয়ে মুখোমুখি করা হবে। সেদিন কেন সেনাকুঞ্জে তাকে তার ব্যক্তিগত চিকিৎসক যেতে কড়াভাবে নিষেধ করার পরও তাকে কেন সেনাকুঞ্জে নেওয়া হয়েছিল, ডেভিল ইউনূসকে সেই জবাবদিহি করতে হবে। পরবর্তী সময় তাকে যখন ঢাকা এভারকেয়ার হাসপাতালে আনার পরে তড়িঘড়ি করে হুট করে কেন সেদিন তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল, তার জবাবদিহি তাদেরকে অবশ্যই করতে হবে। সেখানে উড্ডয়ন করা হলো বিমান, কিসের বিমান, কেন পরীক্ষিতমূলক বিমান, আর কোথাও মাঠ ছিল না? কি করা হয়েছে সেদিন সেই বিমানে উড্ডয়নে, তার পরিকল্পনা কি ছিল? ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেবকে প্রশ্ন করতে হবে। সেই দিন তুমি মিডিয়ার সামনে এসে আপনি বললেন তার সবকিছু অবশ্য হয়ে গেছে, কোনো কিছুই কাজ করে না, মেডিকেলের ডেট কথা বলে আপনি কান্না করে দিলেন, কিন্তু যেদিন মৃত্যুর ডেট ঘোষণা করা হলো সেদিন কেন কান্না করলো না? কোথায় ছিল সেদিন কান্না? কোথায় ছিল সেদিন আসল শোক? সেই শোক কেন জ্ঞাপন করা হয় নাই? নানান প্রশ্নবিদ্ধ তারা তৈরি করে দিয়েছে। প্রতিটা প্রশ্ন তাদের খুঁজে খুঁজে বের করা হবে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কেন সেই এয়ার অ্যাম্বুলেন্স আসলো না? ক্রিটিক্যালি সমস্যা, টেকনিক্যাল সমস্যা, তাদের সেই প্রতিষ্ঠানের 16টা এয়ার অ্যাম্বুলেন্স আছে। কিভাবে হাতে একদিনের মধ্যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হলো, কিন্তু ওদিন কেন তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসলো না? কেন এত নাটক করা হলো? তারেক রহমান সন্তান হিসেবে নিজের আখেরে গোছানোর জন্য মায়ের লাশ নিয়ে রাজনীতি করবে, তার বিচার হবে না, জবাবদিহি হবে না, তাও হবে না। ভুলে গেলে চলবে না, বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সুতরাং এই বিচার হতেই হবে। এই বিষয়ে সমস্ত প্রশ্নের খোলাসা তাদের কাছ থেকে জবাবদিহি নিতে হবে এবং প্রকৃত অর্থে কি ঘটেছিল সেদিন তার সবকিছু দেশের জনগণের জানার অধিকার আছে। নভেম্বরের 28 তারিখ রাত 11:30 বেগম জিয়া মারা গেছেন। এই কথা আমি আমার থেকে বানাইয়া বলি নাই। আমি এর পক্ষে সপক্ষে অনেকগুলো বিষয় আছে আমার কাছে, অনেকগুলো। সেনাবাহিনীতে চাকরি করে কর্মরত অফিসারের পাঠানো মেসেজ রয়েছে, পুলিশের গোয়েন্দা বিভাগে চাকরি করে মেসেজ রয়েছে, জামাত ইসলামের সিনিয়র নেতার গাড়ি ড্রাইভারের মেসেজ রয়েছে, এমনকি বিএনপির সাথে বিএনপি যে সকল সহযোগী সংগঠন, অন্যান্য যে সকল যে কি বলে 14 দল না 19 দল, সেই 19 দলের একটি দলের মহাসচিবের ব্যক্তিগত ম্যানেজার সাহেবেরও মেসেজ রয়েছে। আপনারা দেখেছেন এক ব্যক্তি গত ডিসেম্বরের 20 তারিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন 25 তারিখ তারেক রহমান দেশে আসবে, 30 তারিখ খালেদা জিয়া মারা যাবে। আপনারা দেখেছেন 30 তারিখ রাত 2:30টার দিকে একেবারে নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আমাকে জানিয়েছে যে ভাই তারেক রহমান
মানে একেবারে সিদ্ধান্ত নিয়েছেন অফিসিয়ালি ভাবে আজকের মধ্যে তিনি তারেক বেগম জিয়ার মৃত্যুর ডেট ঘোষণা করবেন বা মৃত্যু ঘোষণা করবেন। সেটাই হয়েছে ভোর 6টার দিকে, এবং আমি আরেকটা দিকে জানা মাত্র 3টার দিকে ভিডিও বানাই ছেড়ে দিচ্ছি, আপনারা দেখেছেন সেই ভিডিও। 6টার দিকে ঘোষণা আসছে। বিএনপি নেতা কর্মীরা গত পরশু দিন থেকে তাদের দলের চেয়ারপারসন মারা গেছেন, সেটা জানার পর থেকে তারা শোক পালন করতেছে, কান্নাকাটি করতেছে। আর আমি নভেম্বর 28 তারিখ থেকে আমি শোকাহত। আমি নভেম্বর 28 তারিখ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মারা গেছেন, সেজন্য আমি এগুলোকে বলে আসতেছি যে তার আত্মায়, তার বিদেয়ী আত্মায় কষ্ট দেওয়া হচ্ছে। তাকে এই কষ্টটা কেন দেওয়া হচ্ছে? ক্ষমতার জন্য। আচ্ছা, কোনো একটা মিডিয়া এই বিষয়ে কোনো প্রশ্ন করতেছে? দেশের কোনো একজন নাগরিক, এই দলের কোনো একজন জুনিয়র নেতা এই বিষয়ে প্রশ্ন করতেছে? তারা কিন্তু সব অ্যানালাইজ করতে, সব কিন্তু তারা বুঝতে পারতেছে। কিন্তু আমি তো তাদেরকে শুধু একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি, ভাই, লাশ নিয়ে রাজনীতি করা, তাও আবার নিজ দলের সেই নেত্রীকে নিয়ে, সন্তান, কি হবে এই ক্ষমতা? একটা সময় কিন্তু সব স্পষ্ট পরিষ্কার হয়ে যাবে। আজকে তার জানাজার নামাজে বিএনপি নেতা কি নজরুল সাহেব তিনি বললেন বেগম জিয়ার মৃত্যুর দায় সারা জীবন শেখ হাসিনাকে নিতে হবে। তার উপর বলতেছেন না, সেই দায় কিভাবে দিতেছেন সেটা অন্য বিষয়ে আলোচনা করবো, কিন্তু আমি বলে রাখতেছি, কিন্তু এটা চিরন্তন সত্য, তার চিকিৎসা এবং মৃত্যু পরবর্তী সময়ে তার বিদায়ী আত্মায় কষ্ট দেওয়া, মাসের পর মাস ডিপ্রিজের মধ্যে ভরে রাখা, এই দায় বিএনপিকে নিতে হবে, এই দায় ডেভিল ইউনূসকে নিতে হবে, এই দায় বিএনপির এই যে সিনিয়র নেতাদের অবশ্যই নিতে হবে, এবং তাদেরকে এর জন্য কড়াভাবে জবাবদিহি করতে হবে। পাক্কা 17 বছর পরে আপনারা আজকের এই আরামায়েশ করার সুযোগ পেয়েছেন। এই আরামায়েশ করার সুযোগ কিন্তু একটা সময় থাকবে না। জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বাংলাদেশ প্রশাসনের কাছে এমন মেডিসিন আছে যে মেডিসিন প্রয়োগ করলে পৃথিবীর এমন কোন শক্তিধর মানুষ নাই যে মুখ দিয়ে সত্য কথা বের হবে না। ডাক্তার জাকির জাহিদ সাহেব, ইনশাআল্লাহ যেন আপনাকে সেই দিন পর্যন্ত বাঁচাই রাখে যেই দিন এই ইতিহাস, তার এই মৃত্যু পরবর্তী সময় তার সাথে ঘটে যাওয়া নরকীয় ঘটনার ইতিহাস দেশবাসী একটা দিন অবশ্যই জানতে পারবে। তাদের জানাতে হবে সঠিক ইতিহাস, কি হয়েছিল তার সাথে, কেন এমনটা করা হয়েছিল। ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে মৃত ব্যক্তির টিপসই নাও, মরণ ফরম জমা দেওয়া, কত বড় ফৌজদারি অপরাধ, বিচার হইতে হবে সবগুলার, একটাও ছাড় পাবে না ইনশাআল্লাহ। এদের বিচার হবেই হবে। এরা এমন হইতে পারে সেই বিচারের আগেই বেগম জিয়ার বিদেয়ী আত্মার অভিশাপে ধ্বংস হয়ে যাবে এই ক্ষমতাধর এই সমস্ত ব্যক্তিগুলারা, এইগুলারা এই জাতির সামনে এরা পাপী, এরা পাপিষ্ঠ, এরা অপরাধীর, অনেক বড় ক্রাইম করেছে। এদের সার হইতে পারে না। নিশ্চয়ই দুনিয়ার বুকে ওই অভিশাপে ধ্বংস হয়ে যাইতে পারে, খুব অল্প দিনের মধ্যে এই ক্ষমতার স্যার ধ্বংস হয়ে যাইতে পারে, পুরো সারখার হয়ে যাইতে পারে। আফসোস, আজকে হয়তো তার আর একটা সন্তান পয়সা থাকলে এই মায়েতে এমন পরিণতি ভোগ করতে হইতো না, তার এমন অবস্থা পরিস্থিতি হইতো না। এতে গেল দেশের বাহিরের কথা, যেটা আমার একদম চাক্ষুষ সাক্ষী। আমি একজন নারীর চিকিৎসক, তার একটা পার্ট আমি দেখভাল করি। আমি সঙ্গত কারণে বিস্তারিত বলছি না। আজকে প্রায় 3 বছর ধরে তিনি লাইফ সাপোর্টে আছেন। তার বাসাটিকেই আইসিইউতে কনভার্ট করা হয়েছে। তার বিশেষ কিছু প্রবলেম হলে আমি দেখভাল করি। আমার কাছে মনে হয় যে আমি গল্পটা কখনো সুযোগ পেলে বলবো, সম্রাট শাহজাহানের মতোই একটা গল্প, যে তার স্ত্রীকে তিনি 3টা বছর ধরে সেবা করছেন। উনি জানেন যে তিনি আর ফিরবেন না, কিন্তু তার মনের মধ্যে একটা আশা যে এই না হলে এই ফিরবেন, এরকম একটা আশায় তিনি আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তার আশাটাই পূর্ণ হয়। কিন্তু আমরা চিকিৎসকরা আমরা জানি, আমরা বুঝে গেছি যে এখান থেকে হয়তো তিনি ফিরবেন না। কিন্তু ওই যে কথা আছে যে যতক্ষণ শ্বাস ততক্ষণ শ্বাস যতক্ষণ থাকবে আশা ততক্ষণ রাখতে হয়। এখন দুটো প্রশ্ন আছে আপনাদের কাছে। আপনি কি জানেন যে আইসিইউ সাপোর্টে যে আমাদেরকে বলা হয় যে লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউতে রাখা হয়েছে, এর মানেটা কি? মানেটা আসলে খুবই সহজ। আমাদের যে দুই পাশে দুটো ফুসফুস আছে, এগুলো কাজ করে না। এই ফুসফুস যখন আর কাজ করবে না, তখন ফুসফুসটাকে সচল রাখতে হয় কৃত্রিম ফুসফুসের মাধ্যমে। এই কৃত্রিম ফুসফুসে আসলে লাইফ সাপোর্ট। তার মানে আপনার শ্বাস প্রশ্বাসটাকে কন্ট্রোলে রাখছে, নিয়ন্ত্রণে রাখছে ওই মেশিনটা। এর পাশাপাশি আপনার শরীরে যখন যেটার ঘাটতি হচ্ছে, লবণের ঘাটতি হলে লবণ, জীবাণু ঢুকলে অ্যান্টিবায়োটিক্স, স্যালাইনের প্রয়োজন হলে স্যালাইন, যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা পাশাপাশি দেওয়া হচ্ছে। এই পুরো সিস্টেমটার মাধ্যমে একজন মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে রাখা হয়। একটা সময় তার যখন ফুসফুসটা আবারও সচল হয়ে ওঠে, তখন আস্তে আস্তে মেশিনটাকে সরিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফেরত আনা হয়। একজন মানুষের যদি হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, তাকে আর আপনি সাপোর্ট দিয়ে কিছু করতে পারবেন না। তার যদি হৃৎপিণ্ড সচল থাকে, কেবল তখনই আপনি ফুসফুসের সাপোর্টটা দিতে পারবেন। তার মানে যতক্ষণ পর্যন্ত হৃদস্পন্দন আছে ততক্ষণ পর্যন্তই একজন মানুষ জীবিত। যখন হৃদস্পন্দন নাই, তিনি আসলে নাই। যে ব্যক্তির কথা বলছে, বাংলাদেশের একজন মায়ের কথা, তার হৃদস্পন্দন আছে কিন্তু তার ফুসফুস কাজ করছে না, কিডনি কাজ করছে না, ব্রেনও কাজ করছে না। তিনি শুধু তাকিয়ে থাকেন, একটা কথাও বলেন না, কিন্তু তার স্বামী অপেক্ষায় আছেন যে কবে ফেরত আসবেন। এটা বাংলাদেশের এক ঘটনা, প্রায় 3 বছর ধরে। আবারও বলছি, কখনো সুযোগ আসলে সেই গল্পটা আপনাদেরকে করব। মৃত্যুর পরে আসলে কি হয়? একটা মানুষ যখন মারা যায়, তখন আপনি স্বাভাবিক পরিবেশে যদি রেখে দেন, স্বাভাবিকভাবে তার প্রথমে শরীরটা ঠান্ডা হয়, এরপর রক্ত জমাট বাঁধতে থাকে, এরপরে যে তার খুব দ্রুততম সময়ের মধ্যে, আমরা বলি রাইগোর মর্টিস, তার হাড় মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। একটা পর্যায়ে কিন্তু স্বাভাবিক নিয়মে পচন শুরু হয়ে যায়। শরীরের মধ্যে যে জীবাণুগুলো ছিল, আমার শরীরের মধ্যে কিন্তু অসংখ্য জীবাণু আছে। আপনারা যারা দেখছেন, আপনার শরীরে আছে, আমার শরীরে আছে, কোনো ক্ষতি করছে না। কিন্তু আপনি মারা যান, কিছুক্ষণের মধ্যেই তারা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে উঠবে। আপনাকে পচন প্রক্রিয়ায় তারাই নিয়ে যাবে। এই যে পচন প্রক্রিয়াটা, এটা আপনি ঠেকাতে পারেন কিভাবে জানেন? একেবারে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখলেন ডেড বডিটাকে, ফ্রিজিং করে রাখলেন, হয়তো কয়েকটা দিন মাত্র। কিন্তু আপনি আইসিইউতে রেখে দিনের পর দিন একজন মৃত মানুষকে রেখে দিবেন, মেশিন দিয়ে বাঁচিয়ে রাখবেন, এটা একেবারেই কল্পকাহিনী রূপকথার গল্পের মতো। এটা কোনোভাবেই সম্ভব না, একেবারেই অসম্ভব ঘটনা।
তাই আমরা প্রায় সময় শুনে থাকি যে রোগী মারা গেছেন। হ্যাঁ, হতে পারে ২ ঘন্টা আগে, ৩ ঘন্টা আগে মারা গেছেন, এরকম হতে পারে। কিন্তু দিনের পর দিন মানে একজন মৃত মানুষকে আইসিইউতে রেখে দিবে। এরকম যখন গল্পগুলো আমরা শুনি না আমাদের খুব কষ্ট লাগে। আম আসলে হয় কি ওই যে কথাটা আছে না যে, হ্যাঁ, তাহলে আইসিইউতে তো রেখে দিয়েছেন। দিনের পর দিন সাপোর্ট দিচ্ছেন। সাপোর্ট না দিলেই তো তিনি মারা যেতেন। তাহলে সাপোর্ট আপনি যদি মনে করছেন যে আর কখনো ফেরত আসবে না তাহলে সাপোর্টটা দিলেন কেন? আমরা এরকম পরিস্থিতিতে প্রায় সময় পড়ি। সন্তান মানতে চায় না। তারা মনে করে একটা মিরাকল হবে, আবারও ফেরত আসবে। একটু চেষ্টা করেন, একটু দেখি। যদি আল্লাহ তাকে আবার সচ্ছল করে দেন। আর চিকিৎসক আমরা তো আর কখনো বলতে পারি না যে উনি আর কখনো ফিরবেন না। আমরা শুধু আইডিয়া করতে পারি মাত্র যে তিনি হয়তো আর কখনো ফিরবেন না। এখন মিরাকল তো হতে পারে এই আশায় আমরা আসলে সবাই অপেক্ষা করি। তারপরে সবাই একটা সময় মেনে নেই যে না তিনি আর আসবেন না। এর মাঝখানে কিন্তু কিছু ঘটনা ঘটে। ঘটনাগুলো হচ্ছে যে এরকম যে তার শরীরে আপনি যতই সাপোর্ট দেন না কেন জীবাণু ঢুকে যায়, ইনফেকশন হয়। এই ইনফেকশনটার কারণে দেখা যায় যে কিছু, কিছু জীবাণু এমনভাবে ঢোকে কোনো অ্যান্টিবায়োটিক্স কাজ করে না। তখন আপনি একটা পর্যায়ে যতই সাপোর্ট দেন একটা সময় আপনাকে হার মানতে হয়। তাই আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কারো প্রতি আমাদের আনুগত্য নেই। আমরা চিকিৎসক, আমি পার্সোনালি স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করি। মানুষকে স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে সচেতন করবার চেষ্টা করি। স্বাস্থ্য সম্পর্কিত অপচিকিৎসা, অপতথ্যগুলোকে ভুল প্রমাণিত করে সত্য তথ্য দেবার চেষ্টা করি। আমিও ভুলের ঊর্ধ্বে না, আমিও মানুষ। কিন্তু আমার যে দায়িত্ব সেটা আমি পালন করলাম। তাই এ ধরনের আইসিইউতে রেখে কোনো একজন মানুষকে দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে। এটা একেবারেই গুজব। আমরা যারা সামান্যতম আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। সৃষ্টির সেরা জীবেরা এ ধরনের অপতথ্য কখনোই ছড়াতে পারে না। যতই আপনার স্বার্থ থাকুক না কেন, কখনোই এই ধরনের অপতথ্য ছড়ানো উচিত না। আপনি মানুষ, আপনার আপনজন আছে। আজকে একজন বিপদে, কালকের বিপদটা তো আপনারও হতে পারে। তাই যারা এ ধরনের অপতথ্য ছড়াচ্ছেন, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক জ্ঞান দিক। আপনার কোনো আপনজনের যেন এমন দিন দেখতে না হয়, সেই প্রার্থনা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুস্থভাবে এই পৃথিবী থেকে বিদায় নেবার সুযোগ। দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, তার কথাগুলা শুনেছেন এবং ডাক্তারের কথাগুলাও শুনেছেন। সে যে কথাগুলা বলেছে তারেক রহমান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসককে নিয়ে, এই কথাগুলা কতটুকু সত্য হতে পারে দর্শক? কারণ আমি মনে করি না এই কথাগুলা সত্য। কারণ তিনি একজন আওয়ামী লীগ সমর্থনকারী ব্যক্তি। তার মুখ থেকেই এইগুলা কথা আসবে। অন্য কারো মুখ থেকে আসবে না। যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা একমাত্র এগুলা কথাবার্তা বলে। প্রিয় দর্শক, ডাক্তারের কথাগুলা যে শুনেছেন, তিনি যে কথাগুলা বলেছে আইসিইউতে আসলে মৃত ব্যক্তি কতদিন থাকতে পারে, উনার কথাগুলা এবং তার কথাগুলা কতটুকু ভালো লেগেছে সেটা দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন রিকোয়েস্ট করছি এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।